বাড়ির বউ নিজের রুম আটকে ভেতরে থাকলে এটা নিয়েও যে বিচার বসে তা আজ নতুন জানলাম আমি। আমাকে নিয়ে এখন বিচার বসাবে আমার শ্বশুরবাড়ির লোক। মাঝ রাত্রিরে ড্রয়িং রুমের সোফায় বসে আছেন শ্বশুর মশাই, শাশুড়িমা আর আমার স্বামী রাশেদ। সবার মুখে থমথমে ভাব, যেন আমি কোনো রাষ্ট্রদ্রোহী অপরাধ করে ফেলেছি। অপরাধটা খুব সামান্য ছিল। আজ অফিস থেকে ফেরার পর শরীরটা বড্ড ম্যাজম্যাজ করছিল, প্রচণ্ড মাথা ব্যথা। তাই কারোর সাথে কথা না বলে ঘরের দরজা দিয়ে একটু শুয়েছিলাম, ব্যাস এইটুকুই। আর তাতে বাড়ির শান্তি নাকি বিঘ্নিত হয়েছে। এখন শুরু হবে সেই কাঙ্ক্ষিত বিচার। বিকেলের আকাশটা আজ কেমন যেন ছাই রঙের হয়েছিল। অফিস থেকে যখন বের হলাম তখন থেকে মাথার ভেতরটা দপদপ করছিল। বাসে প্রচণ্ড ভিড়, তার উপর অসহ্য গরম। মনে হচ্ছিল কেউ যেন মাথার ভেতরে হাতুড়ি পেটাচ্ছে। আমি নীলিমা, গত 3 বছরে এই বাড়ির বড় বউ। এই 3 বছরে অনেক কিছু মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আজকের এই তুচ্ছ ঘটনাটা যে এত বড় আকার ধারণ করবে তা ভাবিনি। বাড়িতে ঢোকার পর শাশুড়ি মা সুলতানা বেগম বললেন, নীলিমা, ফ্রিজে রাখা মাছগুলো বের করে ভিজিয়ে দাও তো, রাতে মেহমান আসতে পারে। আমি কোনো মতে উত্তর দিলাম, মা, আমার শরীরটা ভালো লাগছে না, খুব মাথা ব্যথা করছে, আমি একটু শুতে যাচ্ছি। বলেই কোনো উত্তরের অপেক্ষা না করে নিজের রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে আটকে দিলাম। অন্ধকার ঘরে ফ্যানের নিচে শুয়ে মনে হচ্ছিল একটু শান্তি পাব, কিন্তু শান্তি সেই কপালে নেই। আধা ঘন্টা পার হতে না হতেই দরজায় কড়া নাড়ার শব্দ। নীলিমা, দরজা খোলো। দিনের বেলায় ঘুমানোর এই বিলাসিতা কোথায় পেলে? শাশুড়ির কর্কশ কণ্ঠস্বর দরজার ওপার থেকে ভেসে এলো। আমি সাড়া দিলাম না। শরীর এতটাই খারাপ লাগছিল যে উঠে গিয়ে দরজা খোলার শক্তিটুকু পাচ্ছিলাম না। এরপরে শুরু হলো আসল নাটক। শাশুড়িমা ফোনের পর ফোন করে রাশেদকে অফিস থেকে তাড়াতাড়ি ডেকে পাঠালেন। জানালেন যে ওনার আদরের বউ নাকি তার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে এবং ঘরের ভেতর কি করছে কে জানে। রাত 9টা। রাশেদ বাড়ি ফেরার পর সারা বাড়িতে একটা টান টান উত্তেজনা। আমি ঘর থেকে বের হতে দেখলাম ড্রয়িং রুমে একটা পূর্ণাঙ্গ আদালত বসে গেছে। মাঝখানের বড় সোফাটায় শ্বশুরমশাই গম্ভীর হয়ে বসে তামাক টানছেন। তার পাশেই শাশুড়িমা লালমুখ করে বসে আছেন। রাশেদ ল্যাপটপ ব্যাগটা একপাশে রেখে অপরাধী দেখার মতো করে আমার দিকে তাকালো। বসো বড় বৌমা। শ্বশুরমশাইয়ের ভারী কণ্ঠস্বরটা ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হলো। আমি ধীর পায়ে একদিকের একটা ছোট মোড়ায় বসলাম। আমার মাথার যন্ত্রণাটা এখন চরমে পৌঁছেছে। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। সুলতানা বেগম শুরু করলেন, শুনলে তো তোমার ছেলের বউয়ের কীর্তি। আমি বললাম মাছটা ভিজাতে, আর সে আমার মুখের উপর দরজা আটকিয়ে দিল। এই বাড়ির কি কোনো নিয়মকানুন নেই, নাকি বড় ঘরের মেয়ে বলে যা ইচ্ছে তাই করবে? রাশেদ আমার দিকে তাকিয়ে বলল, নীলিমা, মা যা বলছেন তা কি সত্যি? তুমি ওনার মুখের উপর দরজা বন্ধ করেছো কেন? আমি শান্ত স্বরে বললাম, আমি মুখ খারাপ করে দরজা বন্ধ করিনি রাশেদ। আমার শরীর খুব খারাপ ছিল, তাই আমি শুধু বলেছি যে আমি একটু শুতে যাচ্ছি। শরীর খারাপ? শরীর খারাপ হলে তো মানুষ আমাদের বলবে, নাকি দরজা আটকে ভেতরে অন্য কারোর সাথে ফোনে কথা হচ্ছিল? শাশুড়ির খোঁচা দেওয়া কথাগুলো তীরের মতো আমার বুকে বিঁধল। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। একজন মানুষ কতটা নিচে নামলে এমন কথা বলতে পারে? শ্বশুরমশাই একটু কেশে গলা পরিষ্কার করে বললেন, দেখো নীলিমা, এ বাড়িতে আমরা সবাই মিলেমিশে থাকি। দরজা আটকে রাখা মানেই হলো পরিবারের বাকিদের পর করে দেওয়া। এটা আমাদের বংশের ঐতিহ্য না। তোমার বাবা কি তোমাকে এটাই শিখিয়েছেন যে শ্বশুর বাড়িতে কোনো সমস্যা হলে দরজা আটকে প্রতিবাদ করতে হয়? বাবার কথা উঠতেই আমার ভেতরটা হু হু করে উঠল। আমার বাবা সারা জীবন আমাকে আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছেন। আজ সেই আত্মসম্মানেই কেউ যেন কাদা লেপে দিচ্ছে। রাশেদ একবারও আমার পক্ষ নিয়ে কিছু বলছে না, সে বরং তার মায়ের ক্ষোভ কমানোর চেষ্টায় ব্যস্ত। বিচার চলছে। এক এক করে আমার খুঁটিনাটি সব ভুল ত্রুটি সামনে আনা হচ্ছে। 3 মাস আগে আমি কেন তরকারিতে লবণ বেশি দিয়েছিলাম? গত ঈদে কেন আমার বাপের বাড়ি থেকে আসা শাড়িটা শাশুড়ির পছন্দ হয়নি?
সবই আজ এই বিচারের এজেন্ডা। আমি শুধু একটা কথাই ভাবছিলাম, এই মানুষগুলো কি সত্যি আমার আপন, নাকি আমি এবারের স্রেফ একজন অবৈতনিক পরিচারিকা, যার সামান্য অসুস্থ হওয়ার বা একান্ত কিছু সময় কাটানোর অধিকারটুকুও নেই। রাশেদ হঠাৎ রুক্ষস্বরে বলল, আগামীকাল থেকে এ বাড়ির কোনো রুমের দরজা দিনের বেলা বা অসময়ে বন্ধ থাকবে না। যদি কখনো থাকতে হয় তবে মায়ের অনুমতি নিয়েই থাকতে হবে। এটাই আজকের বিচার। আর নীলিমা, তুমি মায়ের কাছে ক্ষমা চাইবে এখনই। আমি মাথা তুলে তাকালাম। ঘরের বাতিগুলো যেন কাঁপছে। আমার স্বামী, যাকে আমি সারা জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম, সেও আজ অন্ধ হয়ে গেছে। শাশুড়ি মায়ের মুখে একটা বিজয়ী হাসি। তিনি যেন যুদ্ধে জিতে গেছেন। আমি সোফা থেকে উঠে দাঁড়ালাম। ঘরটা বনবন করে ঘুরছে। আমি রাশিদের চোখের দিকে তাকালাম। সেখানে ভালোবাসা নেই, আছে শুধু কর্তৃত্ব, ক্ষমা। আমি বিড়বিড় করে বললাম, হ্যাঁ, এখনই ক্ষমা চাও মায়ের কাছে। রাশিদ আবার ধমক দিয়ে উঠল। আমি জানতাম না আজকের এই বিচার আমাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু আমার ভেতরের নীলিমা যেন আজ হঠাৎ বদলে যেতে শুরু করেছে। 3 বছর ধরে জমে থাকা মেঘগুলো আজ বৃষ্টির অপেক্ষায় আছে। আমি শান্ত গলায় বললাম, আমি আজ ক্ষমা চাইব না রাশিদ, কারণ আমি কোনো অন্যায় করিনি। বিচার যেহেতু বসিয়েছ, তবে বিচার পূর্ণাঙ্গ হোক। কাল সকালে এই বিচার আবার বসবে, তবে শুধু একা আমার জন্য নয়, এবারই প্রত্যেকের আচরণের বিচার হবে। আজ আমি খুব ক্লান্ত, কাল সকালে দেখা হবে। কারো উত্তরের তোয়াক্কা না করে আমি আবার আমার ঘরে চলে এলাম। এবারও দরজাটা আটকে দিলাম, তবে এবারের শব্দটা আগের চেয়ে অনেক বেশি জোরালো ছিল। দরজার ওপাশে শাশুড়ির চিৎকার আর রাশিদের গালিগালাজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু অদ্ভুত এক শান্তি পাচ্ছিলাম। আজ রাতে এই অন্ধকার ঘরে বসে আমি একা সিদ্ধান্ত নেব, যে বিচার তারা শুরু করেছে তার সমাপ্তি আমি নিজেই করব। জীবনটা তো আর কারো দয়ার দান নয়। পরদিন সকাল। জানালার ফাঁক দিয়ে রোদের একটা চিকন রেখা আমার চোখে এসে পড়ল। রাতে এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারিনি। ড্রয়িং রুমের সেই গভীর বিচার আর রাশিদের রক্তচক্ষু বারবার মনের পর্দায় ভেসে উঠছিল। অদ্ভুত ব্যাপার হলো, সারা রাত কাঁদব ভেবেও আমার চোখে এক ফোঁটা জল আসেনি। বদলে এক ধরনের পাথর চাপা স্তব্ধতা আমায় গ্রাস করেছে। আজ নিজেকে বড্ড অচেনা মনে হচ্ছে। সকাল 7টা বাজতে দরজার ওপাশে খটখট শব্দ। শাশুড়ি মায়ের গলা শোনা গেল, নীলিমা, বেলা কত হয়েছে খেয়াল আছে? সূর্য মাথায় উঠে গেল। এখনো মহারানীর দরজা খোলেনি। আজকে নাস্তা চুলায় উঠবে না? আমি শান্ত মনে বিছানা ছাড়লাম। আয়নায় তাকিয়ে দেখলাম চোখের নিচে কালি পড়েছে, কিন্তু দৃষ্টিটা স্থির। দরজা খুলে বেরোতেই দেখলাম ড্রয়িং রুমে কাল রাতের সেই একই আবহাওয়া। শ্বশুরমশাই পত্রিকা পড়ছেন, কিন্তু ওনার কান যেন এদিকে আছে তা বুঝতে বাকি রইল না। রাশের ডাইনিং টেবিলে বসে কড়া চা খাচ্ছে। আমাকে দেখে সে চায়ের কাপটা শব্দ করে নামিয়ে রাখল। কাল রাতে তো খুব বড় বড় কথা বলে ঘরে ঢুকেছিলে, এখন কি ক্ষমাচার শুভ বুদ্ধি উদয় হয়েছে? রাশেদ বাঁকা গলায় জিজ্ঞেস করল। আমি কোনো উত্তর দিলাম না। সোজা রান্নাঘরে গিয়ে চা বসালাম। শাশুড়ি মা পিছু পিছু এসে রান্নাঘরের দরজায় দাঁড়ালেন। তার হাতে কালকের সেই মেহমানদের জন্য আনা মাছের ব্যাগটা। এই যে ধরো, মাছগুলো কুটে ভালো করে ধুয়ে বসাও। আর শোনো, কালকের ব্যবহারের জন্য আজ তোমাকে সবার সামনে কান ধরে তওবা করতে হবে, নয়তো এই বাড়িতে তোমার থাকা হবে না বলে দিলাম। আমি চায়ের কাপ হাতে নিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালাম। রাশিদ আর শ্বশুর মশাইয়ের মুখোমুখি একটা চেয়ার টেনে বসলাম। আমি বললাম, কাল রাতে বলেছিলাম আজ বিচারটা পূর্ণাঙ্গ হবে। আপনারা সবাই প্রস্তুত তো? শ্বশুরমশাই পত্রিকাটা নামিয়ে চশমার ওপর দিয়ে আমার দিকে তাকালেন। নীলিমা, বাড়াবাড়ি করো না। বড়রা যখন কিছু বলে সেটা মঙ্গলের জন্যই বলে। ঘরের দরজা আটকে রাখা বেয়াদবি, এটা মেনে নিলেই ল্যাঠা চুকে যায়। আমি হাসলাম, বিষণ্ণ কিন্তু দৃঢ় এক হাসি। বাবা, বেয়াদবি কোনটা সেটা নিয়ে আমার মনে একটু খটকা আছে। আপনারা বিচার বসিয়েছেন, আমি কেন দরজা আটকে শুয়েছিলাম? এবার আমার বিচারের আর্জিগুলো শুনুন। 1, গত 3 বছর ধরে এই বাড়িতে আমি সকাল 6টায় উঠি আর রাত 12টার আগে বিছানায় যেতে পারি না।
এই দীর্ঘ সময়ে একদনে কি আপনারা কেউ জিজ্ঞেস করেছেন, বৌমা তোমার শরীরটা কেমন? 2, এই যে রাশেদ, তুমি মাস গেলে আমার হাতে খরচের টাকা দাও ঠিকই, কিন্তু সেই টাকার প্রতিটা পয়সার হিসাব তোমার মাকে দিতে হয় কেন? আমি কি এই বাড়ির বিশ্বস্ত কেউ নই? 3, কালামার প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা ছিল। আমি অসুস্থ ছিলাম। একজন অসুস্থ মানুষ যখন একটু একা থাকতে চায়, তখন তাকে সহমর্মিতা না দেখিয়ে আপনারা কেন তাকে কাঠগড়ায় দাঁড় করালেন? রাশেদ চিৎকার করে উঠল, নীলিমা থামো তুমি। মায়ের অবাধ্য হওয়া আর অসুস্থতার দোহাই দেওয়া এক জিনিস না। তুমি নিজেকে খুব চালাক ভাবছ, তাই না? শাশুড়িমা ফোড়ন কাটলেন, দেখলে তো ছেলের কাণ্ড। লেখাপড়া শিখিয়ে ডানা গজিয়েছে, এখন আমাদের ওপরই বিচার বসায়। আমি শান্ত গলায় বললাম, এখনও শেষ হয়নি মা। আজ আমি নিজের জন্য নয়, এই বাড়ির বউ পট্টার জন্য বিচার চাইছি। আপনারা যখন আমাকে বিয়ে করে এনেছিলেন, তখন বলেছিলেন আমাকে মেয়ের মতো করে রাখবেন, কিন্তু আপনারা কি নিজের মেয়ের সাথে এমনটা করতে পারতেন? সে যদি অসুস্থ হয়ে দরজা বন্ধ করে রাখত, তবে কি আপনারা তাকে ফোনে ডেকে এনে সবার সামনে অপমান করতেন? ড্রয়িং রুমে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। শ্বশুরমশাই অস্বস্তিতে এদিক ওদিক তাকাতে লাগলেন। রাশেদ মুখ নিচু করে বসে আছে। সম্ভবত আমার এই রূপ সে আগে কখনো দেখেনি। আমি আবার বললাম, রাশেদ, তুমি বলেছিলে ঘরের দরজা দিনের বেলা বন্ধ থাকবে না। ঠিক আছে, আজ থেকে এ বাড়ির সব দরজা খোলাই থাকবে, এমনকি মনের দরজাও। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? রাশেদ কপাল কুঁচকে তাকালো। আমি ড্রয়িং রুমের একপাশে রাখা আমার ছোট্ট ট্রলি ব্যাগটা টেনে আনলাম। সেটা আমি রাতেই গুছিয়ে রেখেছিলাম। শর্ত হলো, এই বিচারটা এখানে শেষ হবে না। আমি আগামী কয়েকদিন আমার বাবার বাড়িতে থাকব। এই কয়েকদিন আপনারা নিজেরাই বাড়িটা চালাবেন। মা মাছ করবেন, ঘর মুছবেন, রাশেদ তুমি বাজার করবে আর অফিস সামলাবে। 7 দিন পর আমি আসব। সেদিন যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আমি এই বাড়িতে স্রেফ একজন মানুষ হিসেবে বাস করি, কাজের মেশিন হিসেবে নয়, তবে আমি এই বাড়িতে আর কখনো দরজা বন্ধ করব না। আর যদি তা না হয় তবে কি? শাশুড়ি মায়ের গলায় এবার ভয়ের আভাস। তবে এবারের দরজা আমার জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। কারণ যে বাড়িতে অসুস্থতায় সেবা মেলে না, বদলে বিচার মেলে, সেটা বাড়ি নয়, সেটা কারাগার। আমি ব্যাগটা নিয়ে সদর দরজার দিকে এগোলাম। পেছনে রাশেদের ডাক শুনতে পাচ্ছিলাম। শাশুড়ির চেঁচামেচিও কানে আসছিল, কিন্তু আমি থামলাম না। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বুক ভরে একটা নিঃশ্বাস নিলাম। বাবার বাড়ির বারান্দায় বসে ভোরের আকাশটা দেখছিলাম। 3 বছর পর এই প্রথম মনে হচ্ছে কোনো অদৃশ্য শিকল থেকে হাত পা মুক্ত। মা এসে পাশে দাঁড়ালেন, হাতে 1 কাপ গরম চা। কাল রাতে যখন ব্যাগ হাতে হঠাৎ এসে দাঁড়ালাম, বাবা মা খুব বেশি প্রশ্ন করেনি। শুধু আমার শুকনো মুখটা দেখে বাবা বলেছিলেন, বিশ্রাম নে মা, পরে সব কথা হবে। কিন্তু আমার মনে শান্তি নেই। মনের ভেতর একটা অদৃশ্য ঘড়ি যেন টিকটিক করছে। শ্বশুরবাড়ির ওই আদালত কি আজ ভেঙে পড়েছে, নাকি নতুন কোনো চক্রান্তের জন্ম হচ্ছে? বেলা 11টা। ফোনটা বারবার বেজে উঠছে। রাশেদের ফোন। আমি ধরছি না। জানি ও এখন প্রচণ্ড রেগে আছে, কিংবা অসহায় বোধ করছে। ঠিক তখনই ফোনটা আবার বাজল। এবার ওপাশ থেকে ভেসে এলো আমার ছোট দেবর নাইমের কণ্ঠস্বর। ভাবি, বাড়িতে তো রীতিমতো হুলস্থুল কাণ্ড বেঁধেছে। তুমি চলে যাওয়ার পর মা রান্নাঘরে গিয়ে আধ ঘন্টাও টিকতে পারেননি। মাছ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছেন। এখন সোফায় বসে কান্নাকাটি করছেন আর তোমাকে গালি দিচ্ছেন। আর রাশেদ ভাই, সে তোর আগে ঘরবাড়ি মাথায় তুলছে। নাইমের কথা শুনে আমার ভেতরটা কেমন যেন হয়ে গেল। মায়া? না, মায়া নয়, এটাকে বোধহয় বলে অভ্যাসের টান। কিন্তু আমি নিজেকে শক্ত করলাম। বললাম, নাইম, তোমাদের মাকে বলো, সেদিন আমি যখন অসুস্থ হয়ে দরজা আটকেছিলাম, তখন আমার কষ্টটাও ঠিক এমন বা এর চেয়েও বেশি ছিল। তোমরা কেউ সেটা বোঝোনি। ফোনটা রেখে দিতেই বাবার কণ্ঠস্বর কানে এলো। বাবা কখন যে পেছনে এসে দাঁড়িয়েছিলেন বুঝতে পারিনি। নীলিমা, তুই যা করেছিস তাতে সাহসের দরকার হয়, কিন্তু সম্পর্কের বিচার শুধু তর্কে হয় না রে মা। তুই ওদের 7 দিন সময় দিয়েছিস। এই 7 দিন তুই নিজেকেও সময় দে। ভেবে দেখ তুই আসলে কি চাস।
পুরনো সেই বন্দি জীবন, নাকি নিজের শর্তে বেঁচে থাকা? বাবার কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। বিকেলবেলা রাশেদ হঠাৎ করে আমাদের বাড়িতে হাজির হলো। ওকে দেখে আমি অবাক হলাম না। ওর চেহারাটা বড্ড বিধ্বস্ত, অফিসের শার্টের হাতা গোটানো, চোখ দুটো লাল। সোজা আমার ঘরে এসে ঢুকলো ও। নীলিমা, অনেক নাটক হয়েছে, এবার চলো। মা অসুস্থ, বাড়িতে রান্না বান্না হচ্ছে না, পাড়া প্রতিবেশীরা ওকিঝুঁকি দিচ্ছে, কেন তুমি বাপের বাড়ি এলে? আমার মান সম্মান কি কিছুই নেই? আমি শান্ত হয়ে ওর চোখের দিকে তাকালাম। রাশেদ, তুমি কি আমাকে নিতে এসেছো, নাকি তোমার বাড়ির একজন রাঁধুনিকে নিতে এসেছো? কাল রাতের সেই বিচারের কথা কি তোমার মনে নেই? আরে রাখো তোমার বিচার। সংসার করতে গেলে একটু আধটু এমন হয়। মা একটু কড়া কথা বলেছেন বলে তুমি বাড়ি ছেড়ে চলে আসবে? এটা কি কোনো রুচিশীল মেয়ের কাজ? রাশিদের গলার স্বরে সে আগের মতো কর্তৃত্ব। আমি এবার হেসে ফেললাম। রুচি? রাশেদ, যে বাড়িতে নিজের স্ত্রীর অসুস্থতা নিয়ে কুৎসিত ইঙ্গিত দেওয়া হয়, সেই বাড়ির লোকের মুখে রুচির কথা মানায় না। তুমি এসেছো আমাকে ফিরিয়ে নিতে, কারণ তোমার মায়ের কষ্ট হচ্ছে, তোমার ভাত পেতে দেরি হচ্ছে। কিন্তু আমার যে গত 3 বছর ধরে মনের ভেতর তিলে তিলে মৃত্যু হচ্ছে, সেটা কি একবারও তোমার চোখে পড়েছে? রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু স্বরে বলল, আমি তো তোমাকে ভালো রাখি, তোমাকে শাড়ি গয়না দেই, তোমার সব আবদার পূরণ করি। ভুল বলছো রাশেদ, তুমি আমার প্রয়োজন পূরণ করো, কিন্তু আমার অস্তিত্ব স্বীকার করো না। তুমি চাও এমন এক নীলিমাকে যার নিজস্ব কোনো মতামত থাকবে না, যে স্রেফ তোমার আর তোমার পরিবারের ছাঁচে নিজেকে গড়ে নেবে। কিন্তু আমি তো রক্ত মাংসের মানুষ, আমারও ক্লান্ত লাগে, আমারও একা থাকতে ইচ্ছে করে। তাহলে তুমি যাবে না? রাশেদের চোয়াল শক্ত হয়ে এলো। যাব, তবে আজ নয়। আমি 7 দিন সময় চেয়েছি। এই 7 দিনে যদি তোমরা বুঝতে পারো যে নীলিমায় এবারের আসবাবপত্র নয়, বরং একজন মানুষ, তবেই আমি ফিরব। তার আগে এক পাও নড়ব না। রাশি তার কথা বাড়ালো না, গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি জানালা দিয়ে ওর চলে যাওয়াই দেখছিলাম। আমার ভেতরে একটা জেদ কাজ করছে। আমি দেখতে চাই আমার অনুপস্থিতিতে ওই জৌলুসে ভরা বাড়িটা কতটা প্রাণহীন হয়ে পড়ে। রাতের বেলা নাইম আবার মেসেজ পাঠালো। একটা ছবি পাঠিয়েছে ও। দেখলাম রান্নাঘরে খাবারের স্তূপ জমে আছে, সিঙ্কে থালা বাসন পড়ে আছে, আর ডাইনিং টেবিলে আমার শ্বশুরমশাই একা গম্ভীর হয়ে বসে আছেন। ছবির নিচে নাইম লিখেছে, ভাবি, আজ বাড়িতে কেউ কারো সাথে কথা বলছে না। মা আজ প্রথমবার বুঝতে পেরেছেন তুমি একা কত কাজ করতে। কিন্তু রাশেদ ভাই এখনো নিজের ভুল মানতে রাজি নয়। সে বলেছে তুমি নাকি জেদ করে নিজের পায়ে কুড়োল মারছো। আমি ফোনটা অফ করে রাখলাম। কুড়াল আমি নিজের পায়ে মারিনি, বরং সেই শিকলগুলোতে মারছি যা আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। আজ থেকে 4 দিন পর সেই 7 দিন পূর্ণ হবে। কি হবে সেদিন? আমি কি ফিরে যাব সেই বন্ধ দরজার খাঁচায়, নাকি ওই খাঁচার দরজাগুলো চিরতরে খুলে দেব? অন্ধকারে শুয়ে আমি ভাবছিলাম, কাল সকালে হয়তো আরো বড় কোনো চমক আমার জন্য অপেক্ষা করছে। শ্বশুরবাড়ির সেই তথাকথিত বিচারকরা কি হার মানবে, নাকি নতুন কোনো চাল চালবে? 7 দিনের সময়সীমা আজ পঞ্চম দিন। সকাল থেকেই আকাশে মেঘের ঘন ঘটা, ঠিক যেমনটা আমার মনের ভেতর চলছে। কাল রাত থেকে অদ্ভুত এক নীরবতা শ্বশুরবাড়ির পক্ষ থেকে। নাইমের কোনো মেসেজ নেই, রাশেদের কোনো ফোন নেই। এই নিস্তব্ধতা কি ঝড়ের আগের পূর্বাভাস, নাকি তারা সত্যি আমাকে ছাড়া চলতে শিখে গেছে? বেলা গড়াতেই আমার সব প্রশ্নের উত্তর মিলল। ড্রয়িং রুমে বাবার সাথে বসে কথা বলছিলাম, এমন সময় সদর দরজায় কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই আমি স্তম্ভিত। সামনে শুধু রাশেদ নয়, আমার শ্বশুরমশাই, আর হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় শাশুড়িমাও দাঁড়িয়ে আছেন। 3 বছর পর এই প্রথম তারা আমার বাবার বাড়িতে এভাবে দল বেঁধে এলেন। বাবার মুখে একটা মৃদু হাসি ফুটল। তিনি তাদের ভেতরে বসার জায়গা করে দিলেন। কিন্তু আমার শাশুড়ির মুখটা আজ অন্যরকম। সেই চেনা দম্ভ বা বিজয়ী হাসিটা সেখানে নেই, বরং এক ধরনের অপরাধবোধ আর ক্লান্তি মাখানো। শ্বশুরমশাই গলা পরিষ্কার করে শুরু করলেন, বেয়াই সাহেব, আমরা আসলে একটা অন্যায় করে ফেলেছি। নীলিমা আমাদের বাড়ির লক্ষ্মী, সেটা বুঝতে আমাদের একটু দেরি হয়ে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। যে মানুষটা 3 দিন আগে সোফায় বসে
তামাক টানতে টানতে আমার চরিত্রের বিচার করছিলেন। আজ তার কণ্ঠে এই বিনয়। রাশেদ আমার দিকে এগিয়ে এলো। ওর হাতে একটা ছোট্ট প্যাকেট। সে সেটা আমার হাতে দিয়ে বলল, নীলিমা, এটা নাও। এটা তোমার সেই পছন্দের নীল শাড়িটা, যেটা তুমি গত মাসে কিনতে চেয়েছিলে, কিন্তু আমি বলেছিলাম ফালতু খরচ। আজ ফেরার পথে এটা নিয়ে এলাম। আমি শাড়িটার দিকে তাকালাম, কিন্তু হাত বাড়ালাম না। শাড়ি বা গয়না তো আমি চাইনি, আমি চেয়েছিলাম সম্মান। শাশুড়িমা এবার ফপিয়ে কেঁদে উঠলেন। ব্যান্ডেজ করা হাতটা দেখিয়ে বললেন, বৌমা, তুমি যাওয়ার পর এই কদিন যেন নরকবাস করছি। রান্না করতে গিয়ে হাত পুড়িয়েছি, ঘরদোর ময়লায় ভরে গেছে। তোমার শ্বশুরমশাই ঠিক মতো ওষুধ পাচ্ছে না। রাশেদ অফিস থেকে ফিরে খিটখিট করছে। আমরা আসলে কোনোদিন ভাবিনি তুমি একাই পাহাড় সমান কাজগুলো হাসি মুখে করে যেতে। আমাদের ক্ষমা করে দাও মা, তুমি ফিরে চলো। আমি জানতাম এই দিনটি আসবে, কিন্তু শাশুড়ি মায়ের চোখের জল দেখেও আমার মন কেন জানি গলছে না। কারণ আমি জানি এই কান্নাটা অনুশোচনার চেয়েও বেশি হলো তাদের নিজেদের কষ্টের জন্য। আমি নেই বলে তাদের অসুবিধা হচ্ছে, তাই আমি আজ এত মূল্যবান হয়ে উঠেছি। আমি শান্ত গলায় বললাম, মা, আপনারা আমাকে নিতে এসেছেন কারণ আপনাদের কাজ করার লোক নেই, নাকি আপনারা সত্যি বুঝতে পেরেছেন যে ওই রাতে ড্রয়িং রুমে বসে আপনারা আমার ওপর অবিচার করেছিলেন? আমার প্রশ্নে ঘরের আবহাওয়া মুহূর্তেই পাল্টে গেল। শ্বশুরমশাই নিচু স্বরে বললেন, আমরা বুঝতে পেরেছি নীলিমা। ঘরের দরজা বন্ধ করাটা অপরাধ ছিল না, বরং আমাদের মনের দরজা বন্ধ করে রাখাটাই ছিল আসল অপরাধ। বাড়ির বউ অসুস্থ হলে তাকে সেবা করার বদলে তাকে কাঠগড়ায় তোলাটা যে কত বড় নীচতা, সেটা গত কদিনেই হাড়ে হাড়ে টের পেয়েছি। রাশেদ আমার হাত ধরল। নীলিমা, আই অ্যাম সরি। আমি সেদিন মায়ের কথায় সায় দিয়ে তোমাকে অপমান করেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কোনোদিন এমন হবে না। তুমি ছাড়া ওই ঘরটা যেন একটা শ্মশান হয়ে আছে। বাবার দিকে তাকালাম। তিনি শুধু ইশারায় বললেন, সিদ্ধান্ত তোর মা। আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর ধীর পায়ে নিজের ঘরে গিয়ে একটা ডায়েরি আর কলম নিয়ে এলাম। সবার সামনে ডায়েরিটা রেখে বললাম, আমি ফিরব, তবে কোনো শর্ত ছাড়া নয়। এই ডায়েরিতে আমি কিছু নিয়ম লিখেছি। যদি আপনারা এগুলো মেনে নিতে পারেন, তবে আমি আজ ও বাড়ির চৌকাঠ পেরোব। সবাই উৎসুক হয়ে ডায়েরির দিকে তাকালেন। আমি পড়তে শুরু করলাম। ১. মাসের নির্দিষ্ট একটা দিনে আমি কোনো কাজ করব না। সেদিন বাড়ির রান্না থেকে শুরু করে সব কাজ আপনারা ভাগ করে নেবেন। ২. আমার ব্যক্তিগত সময় বা অসুস্থতার সময় আমি যদি ঘরের দরজা বন্ধ রাখি, কেউ সেখানে বিনা অনুমতিতে বা চেঁচামেচি করে প্রবেশ করতে পারবে না। ৩. শাশুড়িমা নয়, এ ঘরের অভ্যন্তরীণ সব সিদ্ধান্তের মালিকানা আমারও থাকবে। ৪. আর সবচেয়ে বড় কথা, রাশেদ, তুমি আমার স্বামী। আমার সম্মান রক্ষা করা তোমার প্রথম কাজ। যদি কখনো পরিবারের কেউ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তোমাকে আমার পাশে দাঁড়াতে হবে। শাশুড়িমা আর শ্বশুরমশাই একে অপরের দিকে তাকালো। ঘরের ভেতর এক মুহূর্তে স্তব্ধতা। রাশেদ এগিয়ে এসে ডায়েরিতে সই করে দিল। তারপর কলমটা তার বাবার হাতে দিল। শ্বশুরমশাইও কোনো দ্বিধা না করে সই করলেন। শাশুড়িমা আমার মাথায় হাত রেখে বললেন, বৌমা, তুমি ঠিকই বলেছ। আমরা তোমাকে এই আসবাবপত্রই ভেবেছিলাম, মানুষ নয়। চলো মা, ঘরে চলো। আমি ব্যাগটা হাতে নিলাম, কিন্তু মনে মনে জানতাম এই জয়টা শুধু আমার একার নয়। হাজার হাজার নীলিমা যারা প্রতিদিন ঘরের ভেতর স্রেফ একটা যন্ত্রের মতো বেঁচে থাকে, এই প্রতিবাদটা ছিল তাদের সবার হয়ে। গাড়িতে ওঠার আগে আমি শেষবারের মতো বাবার বাড়ির দিকে তাকালাম। বাবা হাসছেন। আমি জানি আজ থেকে বন্ধ দরজার ওপারে নতুন এক গল্পের শুরু হবে, যেখানে থাকবে না কোনো অসম্মানজনক বিচার, বরং থাকবে একে অপরের প্রতি শ্রদ্ধা। গাড়ি চলতে শুরু করলো, কিন্তু আমার মনে একটা খটকা রয়েই গেল। মানুষ কি সত্যি এত দ্রুত বদলে যায়, নাকি বাড়ির শান্তি ফেরানোর জন্য এটা তাদের এক সাময়িক কৌশল? উত্তরের জন্য আমাকে সময়ের অপেক্ষা করতেই হবে। গাড়িটা যখন শ্বশুরবাড়ির গেটে এসে থামল, তখন চারপাশ গোধূলির আলোয় মায়াবী হয়ে আছে। এই সেই বাড়ি যেখান থেকে 5 দিন আগে আমি অপমানের বোঝা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। আজ ফিরে আসার সময় পরিবেশটা চেনা হলেও
আমার ভেতরে একটা অচেনা আত্মবিশ্বাস খেলা করছে। আমি জানি আজ থেকে এই ইটের দেয়ালে ঘেরা বাড়িটা আর আগের মতো নেই, অন্তত নীলিমার জন্য তো নয়ই। ঘরে ঢোকার পর প্রথম যে জিনিসটা আমার চোখে পড়ল তা হলো ড্রয়িং রুমের সেই সোফা সেট, যেখানে সে বিচার বসেছিল। আজ সেখানে কোনো গম্ভীর আদালত নেই। নাইম দৌড়ে এসে আমার ব্যাগটা ধরল। ওর মুখে চওড়া হাসি। ভাবি, তোমার অনুপস্থিতিতে এই কদিনে বুঝেছি তুমি আসলে এ বাড়ির অক্সিজেন। অক্সিজেন না থাকলে মানুষ যেমন হাঁসফাঁস করে, আমাদের অবস্থাও তেমন হয়েছিল। আমি হাসলাম, কিন্তু আমার নজর ছিল রাশেদের দিকে। সে আলমারি থেকে আমার কাপড়গুলো বের করে গুছিয়ে রাখছে। যে রাশেদ এক গ্লাস পানি ঢেলে খাওয়ার প্রয়োজন বোধ করত না, তার এই পরিবর্তন কি দীর্ঘস্থায়ী হবে? রাত 10টা। ডাইনিং টেবিলে আজ এক অদ্ভুত দৃশ্য। শাশুড়ি মা আজ জোরাজুরি করে আমাকে বসিয়ে রেখেছেন। তিনি নিজে আর রাশেদ মিলে খাবার বেড়ে দিচ্ছেন। শাশুড়ি মা নিচু স্বরে বললেন, বৌমা, আজ রান্নাটা একটু নুন ঝাল বেশি হতে পারে। রাশেদ আর আমি মিলেই চেষ্টা করেছি। তুমি যাওয়ার পর চুলা জ্বালাতে গিয়ে বুঝেছি প্রতিদিন 3 বেলা অন্ন যোগান দেওয়া কত কঠিন কাজ। অথচ আমরা শুধু খুদ ধরতেই শিখেছিলাম। আমি প্রথম লোকমাটা মুখে দিয়ে বুঝলাম তরকারিটা প্রায় সেদ্ধই হয়নি, কিন্তু আমি কিছু বললাম না। তৃপ্তি করে খেয়ে বললাম, খুব ভালো হয়েছে। যত্নের চেয়ে বড় মশলার কিছু নেই। খাওয়া শেষ করে আমি আমার ঘরে গেলাম। সেই ঘর যেখানে দরজা বন্ধ করা নিয়ে এত কাণ্ড। রাশেদ ঘরে ঢুকে দরজাটা আলতো করে ভেজিয়ে দিল। ও আমার পাশে এসে বসল। ওর চোখে আজ আর সেই পুরনো কর্তৃত্ব নেই, আছে এক ধরনের জড়তা। নীলিমা, একটা কথা জিজ্ঞেস করব? রাশেদ দ্বিধা নিয়ে বলল, বলো। তুমি কি আমাদের ক্ষমা করে দিয়েছ, নাকি শুধু ওই ডায়েরির শর্তগুলোর চাপে পড়ে ফিরে এসেছ? আমি জানালার বাইরে অন্ধকার আকাশের দিকে তাকালাম। ক্ষমা করা এত সহজ নয় রাশেদ। যে ক্ষতগুলো মনে তৈরি হয়েছে সেগুলো শুকোতে সময় লাগে। তবে হ্যাঁ, আমি ফিরে এসেছি একটা সুযোগ দিতে, নিজেদের বদলানোর সুযোগ, আর এই সম্পর্কটাকে নতুন করে সংজ্ঞায়িত করার সুযোগ। রাশেদ আমার হাতটা ধরল। আমি কথা দিচ্ছি, এখন থেকে এই ঘরের দরজার চাবি তোমার কাছেই থাকবে। তুমি যখন চাইবে দরজা বন্ধ করবে, যখন চাইবে খুলবে। কেউ তোমাকে প্রশ্ন করবে না। পরদিন সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন 7টা বাজে। আমার অভ্যাসবশত তাড়াহুড়ো করে রান্নাঘরে যাওয়ার কথা, কিন্তু আমি আজ বিছানা ছাড়লাম না। বালিশে মাথা দিয়ে শুয়ে থাকলাম। দেখতে চাইলাম আজ কি হয়। বাইরে শাশুড়ি মায়ের গলা পাওয়া গেল। তিনি নাইমকে বলছেন, আস্তে কথা বল নাইম, বৌমা ঘুমাচ্ছে। ওর শরীরটা কদিন ধরে ভালো না। আজ নাস্তা আমরাই ম্যানেজ করে নেব। আমার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই সেই স্বীকৃতি যেটার জন্য আমি 3 বছর অপেক্ষা করেছি। সম্মানটা আসলে কেউ কাউকে দয়া করে দেয় না, ওটা আদায় করে নিতে হয়। বেলা 11টার দিকে আমি ড্রয়িং রুমে গেলাম। দেখলাম শ্বশুর মশাই আর শাশুড়ি মা একসাথে বসে চা খাচ্ছেন আর গল্প করছেন। আমাকে দেখে শ্বশুর মশাই বললেন, বৌমা, আজ বিকেলে আমরা সবাই মিলে একটু বাইরে বেরোবো। কোনো বিচার বা আলোচনার জন্য নয়, শুধু একসাথে একটু সময় কাটানোর জন্য। তোমার আপত্তি নেই তো? আমি হাসলাম, না বাবা, আমার কোনো আপত্তি নেই। বিকেলের সেই ভ্রমণে আমি দেখলাম এক নতুন পরিবারকে, যেখানে কেউ কারোর ওপর হুকুম দিচ্ছে না, বরং একে অপরের সুবিধা অসুবিধাগুলো বোঝার চেষ্টা করছে। রাশেদ আজ সারাটা সময় আমার পাশে পাশেই থাকলো। ও বারবার জিজ্ঞেস করছিল আমি ক্লান্ত কিনা। গল্পের শুরুটা হয়েছিল একটা বন্ধ দরজা আর একটা নিষ্ঠুর বিচার দিয়ে, কিন্তু শেষটা হলো এক নতুন উপলব্ধিতে। আমি আজ বুঝতে পেরেছি একটা সংসারে বউ মানে শুধু রুটিন মাফিক কাজ করে যাওয়া কোনো রোবট নয়। সে একজন মানুষ, যার নিজস্ব জগৎ আছে, ভালো লাগা মন্দ লাগা আছে, আর সেই জগতের মর্যাদা রক্ষা করা পরিবারের সবার দায়িত্ব। আজ রাতে আমি যখন আমার ঘরে ফিরলাম, আমি আর দরজাটা আটকে রাখলাম না, কারণ আমি জানি আজ এই ঘরের ভেতর আমার আর দম বন্ধ লাগবে না। এখন থেকেই বাড়ির প্রতিটি দরজা শুধু কাঠের পাল্লা নয়, বরং বিশ্বাসের এক একটা খোলা জানালা। বিচারের কাঠগড়া থেকে নেমে
নীলিমা আজ তার আপন সাম্রাজ্যের রানী, যে সাম্রাজ্যে বিচারের চেয়ে ভালোবাসার জয়জ্ঞানই বেশি জোরালো। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।